প্রথমে যে কোনো ব্র্যান্ডের একটু সাদা ময়দা নিয়ে নিলাম। আমি কোনো কাপে পরিমাণ নির্দিষ্টভাবে মেপে নিইনি, এই 1 থেকে 1.5 কাপ মতন নিয়েছি আন্দাজ করে। আমি কোনো কিছু রান্না করতে গেলে সাধারণত খুব একটা মেপে করি না, আন্দাজ মতো দিয়ে ফেলি, হয়ে যায়। যেমন হয় নিজের হাতের রান্না, সেরকম খেতে ভালোই লাগে। প্রথমে সাদা ময়দাটা খোলা তাওয়ার ভিতরে টেলে নিলাম। কয়েক মিনিট টেলে নেওয়ার পর ময়দার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। ময়দাটা যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝবেন যে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। জালটা একদম কম আঁচে রাখতে হবে যেন আটাটা পুড়ে না যায়। আমি জাল মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ চামচ দিয়ে ময়দাটা নাড়াচাড়া করলাম। তারপর নাড়াচাড়া করে এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, ভাজা একটা গন্ধ, তখন এটা নামিয়ে ফেলতে হবে। তারপর ওই একই পাত্রে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, সাদা চিনি। এরপর 2টো এলাচ ফাটিয়ে গুঁড়ো করে চিনিতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন চিনিটা পানির সাথে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। সুন্দরভাবে চিনিগুলো পানির সাথে যখন মিশে যাবে, এরপর একটা আঠালো শিরা তৈরি হবে। শিরাটা খুব একটা আঠালো বা অনেক বেশি ঘন করার কোনো দরকার নেই। আমি এলাচের খোসাগুলো চামচ দিয়ে আলাদা করে নিলাম। শিরাটা যখন এরকম বলক চলে আসবে, ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় আমি শিরাতে কিছু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধের পরিমাণটাও আমি মেপে নিইনি, আমার হাতের কাছে ছিল ডিপ্লোমা গুঁড়ো দুধ, এটাই আমি দিয়ে দিলাম শিরাতে। বেশ আধা কাপ বা 1 কাপ পরিমাণ দিয়ে নিলাম। এটা নিজের খুশি মতো দিলেই চলে, একটু বেশি দিতে চাইলে দিতে পারবেন, আবার কেউ একটু কম দিতে চাইলে দিতে পারবেন। তবে যদি আপনি মিষ্টির স্বাদটা বাড়াতে চান তাহলে একটু ঘন করে দেওয়াই ভালো। গুঁড়ো দুধটা চিনি শিরাতে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এমনভাবে মিশাতে হবে যেন গুঁড়া দুধের কোনো দলা গুটি বেঁধে না থাকে, এতে করে মিষ্টির ভিতরে গুটি আটকে থাকলে কাটতে গেলে মিষ্টিটা দেখতে খারাপ লাগবে। এরপর আমি দুধটা মিশে গেলে ভাজা ময়দাটা, যেটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ওই ময়দাটা আমি দুধ আর চিনির মিশ্রণের ভিতরে আস্তে আস্তে করে ঢেলে মিশিয়ে নেব। এটা যখন একটু ঘন আর আঠালো হয়ে আসবে তখনই ময়দাটা দিতে হবে। আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম যে আসলে এটার ঘনত্বটা কেমন। যখন দেখলাম যে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, তখন এর ভিতর আমি ময়দাগুলো মিশিয়ে নিলাম। ময়দাটা আস্তে আস্তে করে ঢেলে মিশাতে হবে চামচ দিয়ে নেড়ে, যেন ময়দাটাও দলা বেঁধে না থাকে। অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে মিষ্টির রংটা বদলে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই চুলার আঁচটা একদম কমিয়ে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে ভাজা ময়দাগুলো মিশিয়ে নিতে হবে মিশ্রণের সাথে।
পর্যায়ে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে কোনোভাবেই সয়াবিন তেল ব্যবহার করা যাবে না বা কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, কারণ তেল ব্যবহার করলে মিষ্টিটা শক্ত হবে না এবং কাটতে গেলেও শেপটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ঘি ব্যবহার করাই ভালো, আর ঘি না থাকলে বাটার। এখন ঘিটা ভালোভাবে গলে যখন মিশে যাবে, এরপর নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশ্রণের সাথে ঘিটা মিশিয়ে দিতে হবে। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে নাড়তে হবে যেন পাত্রের সাথে মিশ্রণটা পুড়ে লেগে না যায়। অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটা বেশ ঘন আর আঠালো হয়ে আসবে। অনবরত নাড়তে হবে যেন এটা কোনোভাবেই পুড়ে না যায়। এই পর্যায়ে সুন্দর একটা গন্ধ আসবে। অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়াচাড়া করা থামানো যাবে না, কারণ থামলে তলা পুড়ে লেগে যেতে পারে। চাইলে এই পর্যায়ে আপনারা আরেকটু ঘি দিতে পারেন। ঘি দিলে সন্দেশের মিশ্রণটা অনেক সুন্দর আঠালো হয়। আমি পাত্রের গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। নাড়তে নাড়তে এক সময় দেখবেন মিশ্রণটা পাত্রের গা থেকে উঠে উঠে আসছে। ঠিক তখনই বোঝা যাবে যে মিশ্রণটা একদম রেডি। এখন আমি 3টা আলাদা আলাদা পাত্রে আলাদা করে 3 ভাগ করে মিশ্রণগুলো নিয়ে নিলাম। এরপর একটা ভাগে আমি সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিলাম। এটা ইচ্ছা মতো মেশানো যাবে, বেশি চাইলে বেশি, আবার কেউ কম হালকা কালার চাইলে একটু কম দেওয়া যাবে। এরপর আরেকটি অংশে আমি লাল রঙের ফুড কালার মিশিয়ে নিলাম। আমার সবুজ ফুড কালারটা সুন্দরভাবে মিশিয়ে ডোটা একদম রেডি করে ফেলেছি। লাল মিশ্রণটাও একদম রেডি। খুব সুন্দরভাবে ফুড কালারটা হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এরপর সাদা মিশ্রণ দিয়ে একটা সুন্দর মোটা সাইজের রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি স্টিলের বেলনাটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যেন এটা লেগে না আসে। সবচেয়ে ভালো হয় একটা চপিং বোর্ডের উপরে পলিথিন দিয়ে তার উপরে রুটিটা রেখে তার উপরে আরেকটা পলিথিন দিয়ে এরপর বেললে সবচেয়ে ভালো হয়, এতে করে রুটিটা লেগে যায় না। এখন আমি একটা ছুরির সাহায্যে এই রুটির 4 কোণা একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব, এতে করে মিষ্টির অংশগুলো সুন্দরভাবে সব জায়গায় সমানভাবে থাকবে। আর যদি আকৃতিটা সঠিক না হয়, এক একটা এক এক আকৃতির হয়, তাহলে কাটার সময় দেখতে ভালো লাগবে না, আর বেশ খানিকটা অংশ কেটে ফেলে দিতে হবে। এই জন্য আমি চেষ্টা করেছি একটু 4 কোণা শেপ দেওয়ার জন্য। এই জন্য ছুরি দিয়ে আমি 4 কোণা শেপ দিয়ে দিলাম। এটা বেশ আঠালো, এই জন্য অনেক কষ্ট শেপ দেওয়া। খুব সাবধানে হাতের সাহায্যে এক হাত দিয়ে পলিথিন চেপে ধরে আরেক হাত দিয়ে ছুরির সাহায্যে আমি 4 কোণা বানিয়ে নিলাম। রুটিটা খুব সুন্দর আঠালো একটা ডো তৈরি হয়েছে। একদম পারফেক্ট সন্দেশ তৈরি হবে বলে মনে হচ্ছে। এই বেলনাটা আমি ভারত থেকে কিনে এনেছিলাম। তামিলনাড়ুতে
গিয়েছিলাম, সেখান থেকে স্টিলের দোকান থেকে বেলনাটা কিনেছি। তামিলে স্টিলের বাসন কোসন অনেক ভালো পাওয়া যায়। 3টা বেলনা কিনে এনেছিলাম, সবাইকে দিয়ে আমার কাছে একটা রেখেছি। বেলনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা সব দিকে সমান করে নিলাম। এখন ওই লাল অংশটা হাত দিয়ে রোল করে বেলে নিলাম সুন্দরভাবে, ওই রুটির সমান করে, যেন রুটির মাঝখানে বসালে দুই পাশেই সমান হয়। হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে শেপ দিয়ে নিলাম, দুই মাথা সমান করে নিলাম হাত দিয়ে চাপ দিয়ে। সুন্দর করে হাত দিয়ে রুটির মাঝখানে বসিয়ে এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাঝখানে বসিয়ে দিতে হবে। সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পেঁচিয়ে নিলাম। এটা এইভাবেই পলিথিন দিয়ে মুড়িয়ে সুন্দর করে, যেন ভেতরে কোনোভাবে বাতাস না থাকে, ভালো করে মুড়িয়ে গোল করে করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। দুই মাথা মুড়িয়ে নিলাম যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে, আর সুন্দরভাবে শক্তভাবে যেন ডোটা সেট হয়। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যায়ে আমি সবুজ কালার মেশানো ডোটা নিয়ে সুন্দর চারকোনা একটা রুটি বানিয়ে নিলাম। বেলনা দিয়ে ডলে চারিদিকে সমান করে নিলাম। উপরে পলিথিন দিয়ে বেললে অনেক সুন্দরভাবে রুটিটা তৈরি হয়, এতে করে বেলনার সাথে লেগে লেগে আসে না। আর যদি পলিথিন দেওয়া না হয় তাহলে বেলনা দিয়ে ঘোরানোর সময় বেলনাতে লেগে উঠে আসবে। আমি ছুরি দিয়ে আবারও শেপটা ঠিক করে নিলাম। এই সবুজ রুটিটাই সবার উপরে থাকবে, এই জন্য এই সবুজ রুটির শেপটা একদম পারফেক্ট হতে হবে। এরপর আমি ফ্রিজ থেকে বের করে এই ডোটা বেশ কিছুটা শক্ত হয়ে গেছে। এখন এই সবুজ রুটির মাঝখানে এক পাশে বসিয়ে দিলাম। এবার আগেরটার মতো করেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পলিথিন দিয়ে পেঁচিয়ে সেট করে নিলাম। খুব সাবধানে এটা ঘুরিয়ে সেট করতে হবে যেন কোনো অংশ বাদ না পড়ে। এইভাবেই পলিথিন দিয়ে মুড়িয়ে সুন্দর করে সমান করে ঘুরিয়ে দুই মাথা ভালো করে মুড়ে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা ঠান্ডা করলেই চলে, কিন্তু এটা আমি রাত্রে বানিয়েছিলাম, পরের দিন সকালে আমার অফিস ছিল, এই জন্য আমার অনেক ঘুম ধরে গিয়েছিল, তাই আমি রাত্রে আর মিষ্টিটা বের করিনি। একদম সেট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা বের করে কেটেছি। 1.5-2 ঘন্টায় মিষ্টিটা খুব একটা ঠান্ডা হয় না, তাই পারফেক্টভাবে কাটার জন্য ডিপ ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রাখলে ভালো হয়। আর নর্মাল ফ্রিজে রাখলে রাত্রেবেলা রেখে দিয়ে সকালবেলা বের করে কাটলে অনেক ভালো হয়। এখন এটা বের করে নিলাম, হাত দিয়ে চেপে দেখলাম অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম কাটার জন্য রেডি। এখন আমি একটা ছুরির সাহায্যে দুই মাথা থেকে কেটে তারপর সন্দেশ চাক চাক করে কেটে নিলাম। আমার বাসায় কোনো ছুরি ছিল না, এই লোহার ছুরিটা অনেক পুরনো,
আম্মার কাছ থেকে এটা চেয়ে নিয়ে আসলাম। ছুরিটা যদি পাতলা আর ধারালো হতো তাহলে মিষ্টিটা কাটতে হতো অনেক সহজ হতো। এই ঐতিহ্যবাহী লোহার ছুরি দিয়ে মিষ্টি কাটতে গিয়ে আমার দুই পাশ থেকে অনেক চাপ দিতে হয়েছে। প্রথমে ভেবেছিলাম কেমন না জানি হয়, কিন্তু কাটার পরে দেখলাম অনেক সুন্দর হচ্ছে মিষ্টিগুলো। ঠিক যেমন বানাতে চেয়েছিলাম তার চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে। আমি আগে কখনো এই সন্দেশটা বানাইনি। ইদানিং আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করে। মিষ্টি জাতীয় খাবারের প্রতি কেন জানি না ইদানিং খুব বেশি আগ্রহ কাজ করে। আর বাইরের দোকান থেকে মিষ্টি কিনে খেতে এখন আর ভালো লাগে না। তাই ভাবলাম নিজে যদি কোনো একটা মিষ্টি বানাতে পারি তাহলে তো মন্দ হয় না। এই লেমন সন্দেশটা অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা ছিল। ব্যাস, তৈরি হয়ে গেল আমার লেমন সন্দেশ। একদম পারফেক্ট, যেমন বানাতে চেয়েছি তার চেয়ে অনেক বেশি পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। প্রতিটা সন্দেশ প্রায় হাফ ইঞ্চির মতন পুরো হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমার খুব প্রিয় এই লেমন সন্দেশটা। এখন আমি একটা সন্দেশ খেয়ে দেখলাম, ওয়াও, এত মজা হয়েছে কি আর বলবো। আপনাদেরকে রেখেই খেয়ে ফেললাম। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন বানানোর। একদম সহজ, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই যদি এমন সুন্দর সন্দেশ বানানো যায় তাহলে মন্দ হয় না। ঘরোয়া উপকরণ দিয়ে এত সহজে এরকম কালারফুল একটা লেমন সন্দেশ বানিয়ে ফেললাম। আপনাদেরকে আমি মিষ্টির সাইজটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মিষ্টিগুলো পলিথিনে মুড়িয়ে চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা। আমার ছোট ভাই বাসায় নেই, ও ঈদের ছুটিতে বাসায় আসবে, তাই ওর জন্য আমি প্রতিটা মিষ্টি আলাদা আলাদা করে পলিথিনে মুড়িয়ে প্যাকেটে করে বক্সে করে ফ্রিজে রেখে দেব। যখন ছুটিতে বাসায় আসবে ওকে দিলে ও অনেক খুশি হবে। আমি কখনোই কোনো কিছু আমার ভাই বোনকে বা আত্মীয় স্বজনকে না দিয়ে একদমই খেতে পারি না। আমি একা একা কখনোই কোনো খাবার খেতে পারি না, আমার ভালোই লাগে না। আমি যাই খাই মনে হয় একটু হলেও সবার সাথে শেয়ার করে খাই। আর কোনো কিছু স্পেশাল কোনো কিছু বানালে সেটা আমার ভাই বোনের জন্য রেখে দিতে আমার খুবই ভালো লাগে। এই কাচি ভাইয়ের প্যাকেটটা ফুড পান্ডায় অর্ডার করেছিলাম খাবার, তখন প্যাকেটটা আমার অনেক ভালো লেগেছিল। আমি কোনো কিছুই নষ্ট করতে চাই না, অপচয় করা আমার একদমই পছন্দ না। প্যাকেটটা একদম পরিষ্কার ছিল, তাই প্যাকেটটা রেখে দিয়েছিলাম যে কোনো সময় যদি কাজে লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে